হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। কালকে জন্মাষ্টমী সবার নিশ্চয়ই ভীষণ ভালো কেটেছে। আর আজকে হচ্ছে নন্দ উৎসব, তারই প্রিপারেশনের জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে লিফট থেকে বেরোবো, গিয়ে স্নান টান করবো। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, স্নান করে আর বাইরে আসতে ইচ্ছা হয় না। তার মধ্যে আমাদের ফ্ল্যাটের এই যে গ্রাউন্ড ফ্লোরটায় সব টাইলস চেঞ্জ করছে, ওই জন্য ভীষণ খারাপ অবস্থা। মানে গণপতির আগেই ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন দুধের দোকানে যাব, ওখান থেকে পনিরটা নেব। আর দুধ দিদি দেবে বলেছে, আজকের পায়েসটা গোপালকে আমার তরফ থেকে বানিয়ে দিবি। তো জিজু এসে দিয়ে যাবে, আমি হচ্ছে পনিরটা নিয়ে চলে এসে স্নান টান করে, দেখতেই পাচ্ছ আমি রাধা গোবিন্দকে আগে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই পাশটা একদম ঠিকঠাক করে দিয়ে তারপরে ভোগ রান্নায় আমি হাত দেবো। আমরা যখন কোনো জিনিস মনে প্রাণে চাই, তখন ভগবানের সামনে শুধু এইটাই বলি, ঠাকুর ওই জিনিসটা আমাকে যেন আমি পেয়ে যাই। কিন্তু যখন পাই না, তখন ভীষণ কান্নাকাটি করি। তখন ভাবি ভগবান আমার সাথেই তুমি এটা করলে, আমাকেই দিলে না। কিন্তু সেদিন যে জিনিসটা তোমাকে দেয়নি ভগবান, বা তুমি পাওনি, সেটা আজ না হোক কিছুদিন বাদে হলেও তুমি ঠিক বুঝতে পারবে যে সেদিন কেন তোমাকে সেই জিনিসটা ঠাকুর দেয়নি। আর সেদিনই বুঝবে যে সেদিনের কান্নাকাটি করাটাই ঠিক ছিল, কারণ সেই জিনিসটা পেয়ে গেলে হয়তো তুমি এর থেকেও বেশি কান্নাকাটি করতে। ওই জন্যই মন থেকে নিজের কর্মটা নিজে করে যাও। যেটা তোমার জন্য সঠিক, সেটা উপরওয়ালা ঠিক তোমার কাছে দিয়ে দেবে। সবজিপাতিগুলো একেবারে কেটে নিয়ে ধুয়ে রেডি করে নিয়ে তারপরে একে একে রান্না বসাবো। প্রথমেই চাটনিটা দিয়ে শুরু করলাম। চাটনিটা একটু ঠান্ডাও হতে হবে, ওই জন্য আগে চাটনিটা বসিয়ে দিলাম। গতকাল আলু ফুলকপি এত ভালো হয়েছিল, ওই জন্য দেখি ঠাকুরের কাছে আর একটা গোটা ফুলকপি পড়ে রয়েছে, তাই আজকেও আলু ফুলকপির একটু রোস্ট করে দেবো ভাবছি। এদিকে চাটনি নামাতে না নামাতেই জিজু দেখি দুধ দিয়ে গেল পায়েসের জন্য, তাই ভাবছি আগে পায়েসটাই করে নেব। প্রথমে যখন ইন্ডাকশানটা নেওয়া হলো, তখন ভেবেছিলাম এই টুকটাক পুজোতে যাতে ঠাকুরকে একটু লুচি পায়েস এইটুকুনি করে দিতে পারি, কারণ এই ঠাকুর ঘরের এক পাশেতেই তো লাগিয়ে করছি, তো এখানে বেশি রান্না তো আর সম্ভব না, ওই ভেবেই নেওয়া হয়েছিল। কিন্তু দেখো আজকে কত কিছু রান্না এখানেই হয়ে যাচ্ছে। আর এই যে আজ বেশ মশলাপাতিরই রান্না হচ্ছে, ওই জন্য মা বলছে যে এত রান্না করছো মশলাপাতির, ঠাকুর ঘরটা হয়ে যাচ্ছে খারাপ। আমি বর্তমানে বাঁচতে ভীষণ ভালোবাসি, কারণ কাল কি হবে কেউ জানে না। সত্যিই তাই, আজকে রাতে ঘুমালে কালকে সকাল তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা কেউ বলতে পারে না। তো আজকে যেই সুযোগটা আমি পেয়েছি, সেটার পুরো ফায়দা নিয়ে নেওয়া উচিত আমার মনে হয়। তো রান্নাঘরে রান্না করতেই পারতাম, কিছুদিন বাদে গণেশ পুজো, তখন তো পুরো রান্নাঘর পরিষ্কার করে আমার মানে রেগুলারের গ্যাস আমি পুরো সরিয়ে দিই, রান্নাঘর পুরো গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে সেই কয়দিন আমি ওখানেই সমস্ত ভোগ রান্না করি। এখানে তো আর হয় না, কিন্তু এই টুকটাক এক আধ দিনের জন্য পুরো রান্নাঘর ক্লিন করা সত্যিই অসম্ভব হয়ে ওঠে। আগের বার যেন সুযোগ পেয়েছিলাম, কিন্তু শরীর সাথ দেয়নি। মানে আগের বার একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য কিছুই করে দিতে পারিনি। আর এইবার পুরো সুস্থ সবল রয়েছি, আর ভগবানকে একটু ভোগ রান্না করে দেবো না, পাছে আমার ঠাকুরঘর নষ্ট হয়ে যায়। না না, ঠাকুরঘর যিনি বানিয়ে দিয়েছেন, যদি খারাপও হয় তিনিই ঠিক করে দেবেন, এটাই আমি মানি। আমি যখন ছোট ছিলাম
তখন ওই মা ঠাকুমার মুখে শুনেছি যখন বয়স হয় তখনই নাকি ঠাকুর ঘরে তারা বেশি সময় কাটায়, মানে বয়স হলেই ঠাকুরের তারাই সেবা করে। কিন্তু এখনকার জেনারেশন দেখি তার উল্টো, এখনকার জেনারেশন খুব ঠাকুরকে মেনে চলে। বাসি ফুল যেমন পুজোর কাজে লাগে না, তেমনি বয়স হলেও শরীর সত্যিই সাথ দেয় না। এই যে আমার মা, শাশুড়ি মা, এদেরকে দেখেই দেখছি এই তো বয়স কেবল 60-এর দোরগোড়ায় এসেছে, এরই মধ্যে তারা প্রচণ্ড ভয় পায়, আর উপোস কাপাস করলেই শরীর খারাপ হয়ে যায়। তাহলে ওই জন্যই বলি একটু বয়স থাকতে থাকতেই যা যদি ভক্তি আসে সেটা করে নাও, কারণ বয়স হলে এগুলো কিছুই করতে পারবে না তুমি। প্রথমে ক্ষীর, তারপরে পরমান্ন, দুটোই মুখে ঠেকিয়ে দিতেই গড়িয়ে পড়ছে। আর সে দৃশ্য যে দেখে কি ভালো লাগছিল সে সত্যিই ভোলার নয়। তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম। আর আজকে চলো ভোগে কি কি রান্না করেছিলাম ঝটপট করে একটু বলে দিই। আজকে ভোগে রান্না করেছিলাম বাসন্তী পোলাও, তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে গাজর ভাজা আর ফুলকপি ভাজা। আর এদিকে আলু ফুলকপির রোস্ট করেছিলাম, আর এদিকে পনির মশলা করেছিলাম। আর ছিল চাটনি, পরমান্ন, ক্ষীর বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে কালকে যে মালপোয়া বানিয়ে দিয়েছিলাম সেই মালপোয়া, তারপরে হচ্ছে কলার বড়া, আর ওদিকে ছিল সুজি আর নারকেলের নাড়ু, আর 5 রকমের ফল, মিষ্টি, আমিত্তি, আর ছিল সব থেকে প্রিয় হচ্ছে মাখন আর মিছরি। এই দিয়ে ভগবানকে ভোগ দিয়েছিলাম। এই যে ভোগ প্রসাদ চলছে। এই কেমন হলো? হরে কৃষ্ণ। কেমন খেলেন প্রসাদ? হরে কৃষ্ণ। যা সুন্দর ভোগ, আমি সব কিছু খুদ ধরি, এটা কোনো জায়গায় নেই খুদ ধরা। আর রাধে রাধে। আর 27টা পদ হয়েছে, তার মধ্যে ক্ষীর করেছে, শুধু ক্ষীর। ক্ষীরটা তো মানে পেটে ওই তাকিয়ে রয়েছে, বদনাম করবি কি করে। পেটে হজম করা একটু শক্ত ক্ষীরের, সেই ক্ষীরও খেলাম। ও তোর ক্ষীর কই? আমার ক্ষীর খাওয়া হয়ে গেছে। আর এটা পরমান্ন? পরমান্ন, হ্যাঁ। আচ্ছা, তা মাধুগুড়ি মাখালেই হতো 26 পদের। হ্যাঁ, 26 পদের মাধুগুড়ি মাখালেই হতো। এত সত্যি খুব সুন্দর হয়েছে, সব সত্যিই ভালো হয়েছে। আচ্ছা, মানে নুন, ঝাল, টক, মিষ্টি সব তোমার তোমার মানে ঠাকুরের নামে সত্যি ভালো হয়। যে তারপর আপনি আর একটা লুচি নেন। ও বাবা, আমার পেট ভরে গেছে বলে আরামসে খাচ্ছি। তাছাড়া আপনি ভিডিও তুলতে পারতেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খান খান। দাদার ব্যাচে বসে গেছিল, ফার্স্ট ব্যাচে। কেমন হয়েছে দাদা? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমার হ্যাঁ হ্যাঁ, না কম।
ঠাকুরের ওই পাশটা একেবারে গুছিয়ে গাছিয়ে রেখে সবার শেষে আমি বসেছি খেতে। আর আজকের নন্দ উৎসবটা তো এইভাবেই কাটলো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে যেও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আমার গণেশ চতুর্থীর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।